morphology and another is a physiology. Morphology তে আমরা তিন থেকে চারটি ইম্পর্টেন্ট টপিক পড়ব। যে কোনো পড়ার আগে we have to know what are the contents, তাহলে আমাদের সুবিধা হয়। First is what are the shapes and size of bacteria. So size and shapes of bacteria, then we will know little bit of gram staining. যদিও এটা গ্রাম স্টেনের ক্লাস নয়, গ্রাম স্টেন তোমাদের প্র্যাকটিক্যালে পড়া হবে, বাট আজকের টপিকটা অনেকটা কিছুটা গ্রাম স্টেনের সাথে ইম্পর্টেন্ট, বিকজ আমরা ব্যাকটেরিয়া সেল ওয়াল ক্যারেক্টারিস্টিক্স জানবো। আফটার দ্যাট লিটল বিট অফ সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে ফিমব্রি, these are the cell wall appendage and pili. These are all about morphology of bacteria. এরপরে আমরা যাব তোমার physiology. In physiology, the most important part of the physiology of bacteria is the growth curve. Growth curve is totally conceptual based. ঠিক আছে, একটু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে হবে, তাহলে microbiology becomes easy. So first we will learn of the shape of the bacteria, right? Shape of the bacteria ki, depending on the shape of the bacteria classifies into two. One is a cocci, backta সরিয়ে দেনা, and another is a bacilli. Cocci আর bacilli এটা খুব commonly তোমরা you will find this term over the whole year. Cocci mean oval shape, মানে গোল্লা, right? রসগোল্লা. And bacilli is a rods or the rod shape, মানে এটা লম্বাটে, ঠিক আছে? মানে একটা হলো তোমার লেডিকিনি আর একটা হলো রসগোল্লা, সিম্পল ইজ দ্যাট। ওকে, নাও বেসড অন দ্যাট উই ক্লাসিফাই ব্যাকটেরিয়া। নাও সাম অফ দ্য কক্কাই অ্যারেঞ্জ ইন গ্রুপ অর ক্লাস্টার্স, মানে অনেকজন একসাথে থাকে, সামওয়ান ইন পেয়ার্স, সামওয়ান ইন চেইনস। ব্যাসিলাই অ্যারেঞ্জ ইন জেনারেলি চেইনস, পেয়ার অর সাম ব্যাসিলাই আর কার্ভড অ্যান্ড কমা শেপড। সি দিস ইজ দ্য কক্কাই অ্যারেঞ্জড ইন clusters. Cocci arranged in what? Chains. Cocci arranged in 4 structures, tetrad, 8 structures, octad, and these are the pair structures. So when we proceed further, there are plenty of microorganisms. We have to know their arrangements is like that. আজকে এটা একটা বেসিক্স, এরকম ভাবে ব্যাকটেরিয়ারা থাকে, কে ক্লাস্টারে থাকবে, কে চেনে থাকবে, কে পেয়ারে থাকবে, কে কিভাবে থাকবে সেটা আজকে আমরা জানবো না, বাট এরকম ভাবে ব্যাকটেরিয়া থাকতে পারে সেটা আমরা জানবো। ঠিক আছে, যেমন ক্লাস্টার্স, এটা স্ট্যাফাইলোকক্কাস থাকে, চেন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস থাকে, টেট্রাড হচ্ছে মাইক্রোকক্কাস থাকে। গ্র্যাজুয়ালি আমরা এগুলো আস্তে আস্তে জানবো, কিন্তু দি স্ট্রাকচারস আর ভেরি ইম্পর্টেন্ট। আর এই স্ট্রাকচারস গুলো লিখে রাখো, এই 4-8টা পয়েন্ট ভাইভাতে খুব ইম্পর্টেন্ট, কারণ কে কোথায় কিভাবে থাকে এগুলো আস্ক করবে পরে। And these are the gram negative. Bacteria are pairs, bacilli in chains, some are cuneiform pattern, these are plain bacilli, these are the comma shaped bacilli, these are the spirally shaped bacilli. So these are the common presentations of the bacilli and cocci. Now based on the shape of the bacteria and based on the stain, so today is our discussion topic is not any gram staining, right? But we have to know there is a term called gram stain. Gram stain মানে কি? Bacteria are generally, they are having no color, they have some odors, কিন্তু তাদের আইডেন্টিফাই করার জন্য we have to apply some colors on them, that is gram stain. Okay, এবার সেই ব্যাকটেরিয়া, some of the bacteria pick up that color, some of bacteria doesn't. Based on that we classify it. গ্রাম স্টেন পরে একটা ডিটেইল ক্লাস হবে, কিন্তু বেসিক্সটা জেনে রাখো। উই ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাজ পার গ্রাম স্টেনিং: গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। গট ইট? গট মাই পয়েন্ট? মিনারেলি আমাদের দুটো জিনিস, কক্কাই আর ব্যাসিলাই, তাহলে কোনোটা গ্রাম পজিটিভ হতে পারে, কোনোটা গ্রাম নেগেটিভ কক্কাই হতে পারে, কোনোটা গ্রাম পজিটিভ ব্যাসিলাই হতে পারে, কোনোটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই হতে পারে। নাও ব্যাকটেরিয়া সেল অ্যানাটমি, দ্য আউটার লেয়ার অফ দ্য ব্যাকটেরিয়া কনসিস্টস অফ 2 পার্ট। একটা হচ্ছে রিজিড সেল ওয়াল, এগুলো তো জানো মোটামুটি,
You know na? One is a cell wall and another is a plasma membrane. And there is a cytoplasm contains cytoplasmic inclusions, mesosomes, ribosomes, okay, chromosome. Now, some bacteria possess additional cell wall appendages. এছাড়াও normally কি থাকে? Cell wall and plasma membrane. Apart from that, some bacteria having some additional things. What are they? Capsule and flagella and fimbriae or pilli. Fimbriae ke pillio bole. So, what are the extra some additional cell wall appendages? Capsule, flagella, fimbriae. Very important. এই তিনটে ভালো করে জানতে হবে। ক্যাপসুল কি জিনিস, ক্যাপসুলকে কিভাবে ডেমনস্ট্রেট করা যায়, ক্যাপসুলের কাজ কি, ফ্লাজেলা কি জিনিস, ফ্লাজেলাকে কিভাবে ডেমনস্ট্রেট করা যায়, ফ্লাজেলার কাজ কি, অ্যান্ড অলসো ফিমরি, দেয়ার ইমপ্লিকেশনস, কাদের ক্যাপসুল আছে কাদের ক্যাপসুল নেই। সো 3 সেল ওয়াল অ্যাপেন্ডেজ আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কমন ইন ভাইভা and as well as তোমাদের শর্ট নোটে আসে। ফলে এই তিনটে তোমাদের ভালো করে কি করতে হবে, নোটস তৈরি করে পড়তে হবে। আমি অল্প করে আইডিয়া দেবো, কারণ এটা না অনেকটা বড় ক্লাস, ভালো করে পড়াতে গেলে 2-2.5 ঘন্টা লাগে, বাট আমার হাতে আছে 50 মিনিট। লেটস সি কতটা বলতে পারি। তো যেটা তোমাদের বলছিলাম, আজকে আমাদের এই ক্লাসগুলো নয়, বেসিক্স আইডিয়া দেওয়ার জন্য। সি দিস আর দ্য গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন ক্লাস্টার্স। কি নাম? স্ট্যাফাইলোকক্কাস। তখন যেগুলো বললাম, যখন একটু পড়া হয়ে যাবে না কিছু ব্যাকটেরিয়া, তখন এই স্লাইডসটাতে তোমরা রিভিশনস করবে। দিস স্লাইডস ইজ ভেরি গুড। 97টা স্লাইডস আছে ফর রিভিশন পারপাস। স্লাইডসটা নিয়ে নিও পরে, তো রিভিশনের জন্য খুব ভালো। আজকে এত ইনফরমেশন দিলে তোমাদের মাথা ঘেঁটে যাবে। সো এই 4টা আজকে ছেড়ে দাও, এটা আজকের জন্য নয়। কিন্তু যখন আস্তে আস্তে আমরা ব্যাকটেরিয়াগুলো পড়তে থাকবো, কোনোদিনও স্ট্যাপ পড়বো, কোনোদিনও স্ট্রেপ্টোকক্কাস পড়বো, কোনোদিনও নিউমোকক্কাস পড়বো, তখন বলবে আচ্ছা স্যার তো প্রথম দিনে বলেছিলেন সাম ব্যাকটেরিয়াস ইন ক্লাস্টার, সাম ব্যাকটেরিয়াস ইন চেইন, সাম ব্যাকটেরিয়া ইন স্পেয়ার্স। গট মাই পয়েন্ট? এখন যদি ধরে বলতে যাই ঘেঁটে যাবে। ফলে আজকে এই 4টা নয়, এই 4টা যখন পড়া হয়ে যাবে তখন এটাকে রিভিশন করার জন্য 4টা গুড। নাও কাম টু দ্য নেক্সট পার্ট। তাহলে আমরা শেপ পড়লাম, নেক্সট হচ্ছে সেল ওয়াল। শেপের মধ্যে ইম্পর্টেন্ট। Now cell wall is very important in our microbiology because of that the gram stain যেটা দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করি, যেটা দিয়ে we are classifying bacteria based on gram stain, এই based on cell wall. Cell wall এ একটা স্ট্রাকচারস থাকে that is called peptidoglycan layer. Do you heard of that layer, peptidoglycan layer? So peptide, some bacteria having thick peptidoglycan layer, some bacteria having thin peptidoglycan layer. Those having thick peptidoglycan layer they retain gram stain. কেন রিটেন করছে, কি করছে আমি আজকে জানবো না, দিস ইজ নট আ ক্লাস অফ gram stain, সেটা পরে জানবো। বাট বেসিকটা জেনে রাখো, কেন সেল ওয়াল ইম্পর্টেন্ট, কেন সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকান লেয়ার কথাটা ইম্পর্টেন্ট, বিকজ অফ গ্রাম স্টেন। আমরা পুরো ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করি গ্রাম স্টেনের ওপর বেস করে। সেই গ্রাম স্টেনটা কিসের ওপরে ডিপেন্ড করে? সেল ওয়ালের হোয়াট লেয়ার? পেপটাইডোগ্লাইকান লেয়ার। সাম লেয়ার হ্যাভিং thick layer, some layer having thin layer based on cell wall, right? তাহলে যাদের thick layer হবে তাদের গ্রাম স্টেনটা রিটেন করে। গ্রাম স্টেনের মেইন যে কম্পোনেন্ট, ফার্স্ট যে কম্পোনেন্ট ক্রিস্টাল ভায়োলেট, সেই স্টেনিংটা রিটেন করে। আর দ্যাট ব্যাকটেরিয়া লুকস লাইক পার্পল, দ্যাটস কল্ড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বেসড অন সেল ওয়াল স্ট্রাকচার। যাদের পেপটাইডোগ্লাইকান লেয়ার থিন তাদের ক্রিস্টাল ভায়োলেটটা রিটেন করে না। যখন আমরা ওটাকে তোমার অ্যাসিটোন অ্যালকোহল দিয়ে ওয়াশ করি, ডাইটা ধুয়ে বেরিয়ে যায়, তাদের যে নেগেটিভ স্টেনটা দিই স্যাফ্রানিন, সেইটা রিটেন করে। দে কল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দে হ্যাভিং থিন গ্রাম নেগেটিভ এই পেপটাইডোগ্লাইকান লেয়ার। গট মাই পয়েন্ট? ঠিক আছে, প্রত্যেককে না গ্রাম স্টেনের এই কনসেপ্টটা জিজ্ঞাসা করবে। দিস ইজ আ ভেরি
ওয়ান কনসেপ্ট, আরো থিওরি আছে, দিস ইজ সেল ওয়াল থিওরি, আর একটা আছে তোমার পিএইচ থিওরি, বাট দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, so bacterial cell wall কি করে, tough and rigid structure surrounding the bacterium 10 to 25 nanometer thickness. And what are the function of this bacterial wall? একটা tough structures আছে, সে কি করতে পারে, osmotic lysis, তাকে যদি তুমি জলে ফেলে দাও সে লাইসিস করবে না, that tough structures protect the bacteria. Confers rigidity, the presence of peptidoglycan layer in the cell wall, এ কি করছে, confers the rigidity, protect cell from toxic substance, বাইরে থেকে কোনো toxic substance ব্যাকটেরিয়াকে কি করবে, বাঁচাতে সাহায্য করবে। সাইড অ্যাকশনস অফ সিভারাল অ্যান্টিবায়োটিক্স, এই বিভিন্ন সেল ওয়ালের স্ট্রাকচারস দিয়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স ওয়ার্ক করে। So these are the functions of the bacterial cell wall, and some of the cell wall that contains some virulence factors contributes the pathogenicity. The some bacteria are very virulent. Virulent মানে তারা অনেক বেশি তোমার শরীরে ডিজিজ প্রোডাকশন করার ক্ষমতা রাখে। We'll know further regarding what is virulence, what is pathogenicity, what is আমার অ্যান্টিবডি ফরমেশনস প্রপার্টি, সো এগুলো আমরা পরে জানবো। বাট এখন জানো যে ভিরুলেন্স কথাটার অর্থ সে আমাকে অনেক বেশি ড্যামেজ করতে পারে, আমাকে অনেক বেশি ক্ষতি করতে পারে। গট মাই পয়েন্ট? সো সাম ব্যাকটেরিয়া হ্যাভ সাম স্ট্রাকচারস ইন দেয়ার সেল ওয়াল দ্যাট কজ ভিরুলেন্স, রাইট? So antibody against specific cell wall antigens provide immunity against bacterial infections. So these are the basics of the bacterial cell wall functions. তাহলে gram positive cell wall যেটা আমি প্রথমেই বললাম, they have what? Thicker peptidoglycan layer, and gram negative cell wall they have thin peptidoglycan layer, 16 to 18 nanometer, they are 2 nanometer. So একই কথা, peptidoglycan, thicker peptidoglycan layer, and they have NAM, N-acetyl-muraminic acids, and N-acetyl-glucosamine molecule cross-linked via tetrapeptide structures. This composed of L-alanine. এগুলো একটু থিওরি পার্ট, এগুলো না ঘরে গিয়ে একবার ভালো করে পড়বে। আমি ডিটেলিং এ এখন এগুলো বলতে চাইবো না, তোমাদের কনসেপ্টটাকে তৈরি করে দিচ্ছি, বাড়ি গিয়ে এই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা নিয়ে সেল ওয়ালটা ভালো করে পড়বে। ওকে, তো দিস আর দ্য গ্রাম পজিটিভ সেল ওয়াল স্ট্রাকচার। এই ছবিটা না ভালো করে জানতে হবে, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আঁকতে দেয়। দিস স্ট্রাকচারস, এটা সেল ওয়াল, এখানে হচ্ছে তোমার এটা পেপটাইডোগ্লাইকান লেয়ার, এখানে কিছু টিকোইক অ্যাসিডস থাকে, টিকোইক অ্যাসিডস থাকে, অ্যান্ড দিস ইজ দ্য প্লাজমা মেমব্রেন। এই স্ট্রাকচারটা কিন্তু অনেক সময় এক্সামে আঁকতে দেয়। সো টিকোইক অ্যাসিডস অলসো প্রেজেন্ট ইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, polymers of glycerol and ribitol joined by phosphate groups maintain the structures of the wall. There are two types, cell wall ticoic acid and lipoticoic acid. আগের যে তোমার এই যে this is lipoticoic acid and this is the ticoic acid. This is present in gram positive bacteria, যেটা তোমার গ্রাম নেগেটিভে অ্যাবসেন্ট থাকে। নাও গ্রাম নেগেটিভ সেল ওয়াল, গ্রাম নেগেটিভে কি হবে, থিন পেপটাইডোগ্লাইকান লেয়ার composed of mucopeptide chain similar to gram positive cell wall, consist of alternate NAM and NAC molecules. Dekho, these are the structures of gram negative bacteria cell wall component, and there is a thin peptidoglycan layer. এই যে পেপটাইডোগ্লাইকানটা লেয়ার দেখেছো একদম থিন, and pentaglycine bridge is absent, যেটা আমার গ্রাম পজিটিভে ছিল, পেন্টাগ্লাইসিন ব্রিজ ছিল, ওখানে টিকোইক অ্যাসিড ছিল, লাইপোটিকোইক অ্যাসিড। Outer membrane phospholipid layer lies outside the thin peptidoglycan layer, serve as protective barrier to the cell. এইগুলো আর আমরা ডিটেইলে যাব না। নাও নেক্সট কাম সেল মেমব্রেন। দিস সেল মেমব্রেন হচ্ছে এসেনশিয়াল ফর সার্ভাইভাল ফর দ্য ব্যাকটেরিয়া। ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল আমরা তো ক্লাস 12 এ পড়েছি না, ফ্লুইড মোজাইক মডেল। Most widely accepted model, 5 to 10 nanometer thick bilayer phospholipids, several proteins are embedded, integral proteins are peripheral proteins. So these are the cell membrane bilayer, এখানে তোমরা lacks of sterol such as cholesterol and contains pentacellularic sterol like. Now functions কি cell membrane এর, semi permeable membrane, transport system, nutrient uptake and waste excretion. Cell membrane আমাদের বেসিক্যালি কি করে, বিভিন্ন নিউট্রিশন সেলের থেকে বাইরে নিয়ে যায়, আবার
ভেতরে নিয়ে যায়। সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, এটা আমরা খুব একটা বেশি জানবো না, কারণ এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। খালি মেসোজোমস থাকে, মেসোজোমস আর ইম্পর্টেন্ট ফর রেসপিরেশনস, ব্যাস এটা একটা এমসিকিউ পয়েন্ট। বাকি সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স নিয়ে অতটাও কিছু কোশ্চেন্স আসে না। নাও দ্য সেল ওয়াল অ্যাপেন্ডেজেস। সেল ওয়াল অ্যাপেন্ডেজেস আর ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে যেটা বললাম, দেয়ার আর দ্য থ্রি টাইপ অফ সেল ওয়াল অ্যাপেন্ডেজ। ওয়ান ইজ ক্যাপসুল, another is flagella and another is fimri বা পিল্লি, হোয়াট এভার। তো এই তিনটে আমাদের ভালো করে জানতে হবে। এটা মনে হয় আগে আমরা পড়িনি। এটা আগে পড়েছি কোথাও? না, 12-এ পড়া হয়েছে? ছিল? হ্যাঁ, একটুখানি ছিল। যাই হোক, এই তিনটে আমাদের এবার একটু ডিটেলসে জানতে হবে। এই তিনটে খুব ইম্পর্টেন্ট। তাহলে এতক্ষণ অবধি আমরা যেগুলো পড়লাম, শেপ ইজ ইম্পর্টেন্ট। ওকে, আমরা যদি রিক্যাপিচুলেট করি, এতক্ষণ আমরা কি পড়লাম? শেপ অফ ব্যাকটেরিয়া। হোয়াট আর দ্য ভেরিয়াস শেপস? কোনটা হচ্ছে কক্কাই, কোনটা হচ্ছে ব্যাসিলাই, কোনটা কক্কাই ইন পেয়ার্স, কোনটা কক্কাই ইন ক্লাস্টার্স, কোনটা চেইনস। ঠিক আছে, এগুলো নর্মাল থাকে। কোনটা কি সেটা এক্ষুনি আমরা মুখস্থ করব না, আমরা গ্র্যাজুয়ালি যখন ব্যাকটেরিয়াগুলো পড়বো সেটা আমরা চেষ্টা করব জানার। দেন সেল ওয়াল। সেল ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গ্রাম স্টেন। পেপটাইডোগ্লাইকান লেয়ার, থিক, থিন, টিকোইক অ্যাসিড, লাইপোটিকোইক অ্যাসিডস আছে, কোনোটাতে থাকছে না, কোনোটাতে পেপটাইডোগ্লাইকান ব্রিজ আছে, নেই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেল ওয়াল স্ট্রাকচারস আর ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সেল ওয়াল সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম ইজ দ্যাট নট ইম্পর্টেন্ট এট অল। ঠিক আছে, সাইটোপ্লাজমস নিয়ে আলাদা করে কোশ্চেন্স আসে না। দেন হচ্ছে সেল ওয়াল অ্যাপেন্ডেজেস। সেল ওয়াল অ্যাপেন্ডেজেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনটে পার্ট, কি কি? ক্যাপসুলস, ফ্ল্যাজেলা অ্যান্ড ফিমরি। নাও capsules, layer of the amorphous viscid materials lying outside the cell wall called glycocalyx. তাহলে সেল, এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়াল সেল, তার সেল ওয়ালের বাইরে আউটসাইড অফ দ্য সেল ওয়াল there is called some viscid material, this is called glycocalyx. এবার এই যে গ্লাইকোক্যালিক্সটা থাকে অনেকের, সেটা তিন রকম ভাবে থাকে। একটা হচ্ছে কারো একটু ওয়েল অর্গানাইজড ওয়ে, দ্যাট ইজ কল্ড ক্যাপসুল। তাহলে ওয়েল অর্গানাইজড অ্যান্ড নট ইজিলি ওয়াশড অফ, মানে তাকে তুমি যদি ভালো করে গ্রাম স্টেনও করো তাও তুমি ক্যাপসুলটা দেখতে পাবে, দ্যাট ইজ নট ইজিলি ওয়াশড অফ, দ্যাট ইজ কল্ড ক্যাপসুল। ওকে, another is slime layer, diffuse unorganized loose material that can be removed easily. তাহলে এটা হলো আমার স্লাইম লেয়ার। দেখো এটা আনঅর্গানাইজড একটা ভিসকিড মেটেরিয়াল রয়েছে, বাট ক্যাপসুলটা দেখো একদম পুরো কংক্রিট। হ্যাঁ, যেন মনে হচ্ছে একটা মেমব্রেন রয়েছে না বাইরে, ক্যাপসুলটা ওই জন্য খুব সুন্দরভাবে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। There are some bacteria having capsules, some bacteria have no capsule. By seeing the capsule, we can identify in some bacteria that capsulated or non-capsulated. Got my point? The capsule is a organized structures, আর slime layer হচ্ছে কি? Unorganized structures. Then cause biofilm. Biofilm হচ্ছে আরেকটু এসবের ঊর্ধ্বে, ঠিক আছে, সেটাতে আসছি। So these are the capsule and slime layer, the capsulated bacteria, pneumococcus, meningococcus, Haemophilus influenzae, Klebsiella pneumoniae, Pseudomonas, bacteroids, Bacillus anthracis, Streptococcus pyogenes. In Viva, you have asked, তোমাদেরকে you have to ask, name some bacteria having capsules. তখন এইগুলো বলতে হবে। কয়েকটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম বলো, ঠিক আছে, তখন বলতে হবে ক্যাপসুলটা কি জিনিস। একটা অর্গানাইজড স্লাইম লেয়ার বা অর্গানাইজড একটা অ্যামরফাস ভিসকিড মেটেরিয়াল, ঠিক আছে। ওই পলিস্যাকারাইড এইটা না বললেও চলবে, বাট কয়েকটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম তোমাকে মনে রাখতে হবে। কি করছে ক্যাপসুল? হঠাৎ ব্যাকটেরিয়ার কি দায়ে পড়েছে, সে এরকম একটা সুন্দর অর্গানাইজড একটা লেয়ার্স তৈরি করেছে। প্রিভেন্ট সেল ফ্রম ড্রাইং আউট। তাহলে বাইরে একটা যদি আমার আলাদা করে মেটেরিয়াল থাকে, তাহলে ও যদি একটা কোনো এমন একটা অ্যাটমসফিয়ারে থাকলো যেখানে হচ্ছে টেম্পারেচার খুব হাই, তাহলে সে সহজে ড্রাইং আউট হবে না। নাম্বার 1, প্রোটেক্টস ব্যাকটেরিয়া ফ্রম অ্যাকশনস অফ লাইসোজাইমস অ্যান্ড ব্যাকটেরিওফেজ। আমাদের শরীরে বা হোয়াট এভার দেয়ার আর লাইসোজাইমস ইজ দেয়ার। আমাদের ফার্স্ট যখন আমাদের বডিতে ব্যাকটেরিয়া এন্ট্রি করে, তাহলে লাইসোজাইমস থাকে, সেটা ব্যাকটেরিয়াকে কিল করে।
তাহলে কি হচ্ছে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া সেটা থেকে অনেকটা বেঁচে যায়। ব্যাকটেরিওফাজ অলসো অ্যাটাক ব্যাকটেরিয়া, তাহলে সেখান থেকে সে নিজেকে বাঁচাতে পারে। অ্যান্ড টক্সিক টু দ্য হোস্ট সেলস অ্যান্ড ইনডিউসেস অ্যাবসেস ফরমেশনস, এইটা আলাদা করে একটা ভিরুলেন্স তৈরি করে হোস্ট সেলের, সে আরো ভালো করে অ্যাবসেস ফরমেশনস করতে পারে। সো দিস আর দ্য সাম ফাংশনস অফ ক্যাপসুল। ক্যাপসুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফলে এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে, ঠিক আছে। ক্যাপসুল অ্যাজ ভ্যাকসিন, এই ক্যাপসুলটা নিয়ে আমরা পরবর্তীকালে ভ্যাকসিনও তৈরি করতে পারি, দ্যাট ইজ কল্ড ক্যাপসুলেটেড ভ্যাকসিন। এটা একটা ক্যাপসুলের একটা আলাদা পার্ট। ক্যাপসুলার ভ্যাকসিনস আর অ্যাভেলেবল ফর ব্যাকটেরিয়া সাচ অ্যাজ নিউমোকক্কাস, মেনিনজোকক্কাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জ। ভ্যাকসিন কি কি ব্যাপার কি বৃত্তান্ত ইমিউনোলজিতে পড়ানো হবে। ভ্যাকসিন সম্পর্কে আইডিয়া আছে? এনি আইডিয়া হোয়াট ইজ ভ্যাকসিন? তাহলে অ্যান্টিজেনিসিটি আর প্যাথোজেনিসিটি সম্পর্কে জানতে হবে। ভ্যাকসিনস মানে এই যে কোভিড হলো, ঠিক আছে, কোভিডে এত মানুষ মারা গেল কেন? কারণ এর আগে কোভিডের স্ট্রেনটা আমাদের কাছে নতুন ছিল। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এত প্রতি বছরে বছরে হয়, এত মানুষ মারা যায়, একটু কাশি, নাক দিয়ে জল বেরোয়, আবার আমরা ভালো হয়ে যাই, বিকজ উই অলরেডি ইনফেক্টেড। দিস ইজ ন্যাচারাল ভ্যাকসিনস। মানে আগে আমাদের শরীরে একটা রোগ যখন হয়ে যায়, সেই শরীরে অলরেডি অ্যান্টিবডি থাকে, নেক্সট টাইম যখন রোগটা আসে আমরা অতটা সিভিয়ারলি অ্যাফেক্টেড হই না। বাট ইন কেস অফ কোভিড সেটা ছিল না, একদম নতুন, বডির কাছে পুরো নতুন ছিল, ওই জন্য প্রচন্ড সিরিয়াসলি আমরা কি হয়েছিলাম, এফেক্টেড হয়েছিলাম, প্রচুর মানুষ মারা গেছিল। ভ্যাকসিনস কি করলো, এই কোভিডেরই একটা অ্যান্টিজেন ক্যাপসুলের বা তোমার হচ্ছে সেল মেমব্রেনের একটা পার্ট, হোয়াট এভার, অনেক আছে ভ্যাকসিনস, অনেকগুলো জিনিস নিয়ে তৈরি হয়। সো এরকম একটা পার্ট, তার কি করলাম, অ্যান্টিজেনিসিটি প্রপার্টিটাকে নিলাম, নট প্যাথোজেনিসিটি। মানে সেই জিনিসটা আমার শরীরে প্রবেশ করলে শুধু ওই অ্যান্টিবডিটাই তৈরি করবে, দ্যাট ইজ কল্ড মেমোরি সেলস, কিন্তু ও শরীরে কোনো সেরকম ভাবে এফেক্ট ফেলবে না। তাহলে আমরা প্যাথোজেনিসিটিটাকে রিডিউস করে অ্যান্টিজেনিসিটিটাকে দিয়ে শুধু ভ্যাকসিনস তৈরি করি। সেরকম একটা নিউমোকক্কাস, তার ক্যাপসুলের পার্টটাকে দিয়ে আমরা ভ্যাকসিন যখন তৈরি করি, তার প্যাথোজেনিসিটি পার্টটা থাকে না, শুধু অ্যান্টিজেনিসিটিটা থাকে। মানে আমার ভবিষ্যতে যদি কোনো আমার নিউমোকক্কাল ভ্যাকসিনের ক্যাপসুলটা যদি আমার শরীরে দিয়ে দিই, তাহলে তার যে অ্যান্টিবডিটা অনেকটা ও বডিকে রিকগনাইজ করছে, আর এটা তো নিউমোকক্কাস এসছে, তাহলে আমি শরীরে অ্যান্টিবডি তৈরি করে নিলাম। তাহলে সত্যিকারের যখন আমার নিউমোকক্কাস ব্যাকটেরিয়াটা আমাকে অ্যাটাক করবে, দেন উই হ্যাভ অলরেডি দ্যাট অ্যান্টিবডি ইন আওয়ার বডি, সেটাকে আমরা তাড়াতাড়ি নিউট্রালাইজ করে দিতে পারবো। এটা একটা গ্রস কথা বললাম, এটা আরো ডিটেলসে আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন এটা জানবো, রাইট? নাও দ্য বায়োফিল্ম ফরমেশনস। তাহলে আমাদের ওই ভিসকার্ড মেটেরিয়ালের মধ্যে, অ্যামরফাস মেটেরিয়ালের মধ্যেই এই তিন নাম্বার পার্ট, ওয়ান ইজ ক্যাপসুল, অ্যানাদার ইজ আ স্লাইম লেয়ার, অ্যানাদার ইজ আ বায়োফিল্ম। বায়োফিল্মটা কি জিনিস? is a living ecosystem made of millions of adherent bacterial cells embedded within a cell-produced matrix or extracellular polymeric substance. আগে কি ছিল, ক্যাপসুলসটা একটা ইন্ডিভিজুয়াল ছিল, স্লাইম লেয়ারটা ইন্ডিভিজুয়াল ছিল, একটা অর্গানাইজড একটা আনঅর্গানাইজড। এখানে বায়োফিল্মটা কি হয়, একসাথে অনেকে মিলে একটা কলোনি তৈরি করি, আর সবার একটা কলোনি তৈরি হয়ে যাওয়ার পরে একসাথে একটা স্লাইম লেয়ারসও তৈরি করে। এবার সেটা যদি কোনো এক্সট্রা সেলুলার সারফেস যদি পায়, তাকে কেন্দ্র করেও ও সেন্টার করে দে ক্যান মেড ইট। সাপোজ ক্যাথেটার, ক্যাথেটার জানো, ইউরিনারি ক্যাথেটার নাম শুনেছো তো ক্যাথেটারের? সেই ক্যাথেটার যখন আমাদের শরীরে থাকে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ওটা একটা কাইন্ড অফ এক্সট্রা সেলুলার পলিমারিক সাবস্টেন্স, তার গায়ে প্রচুর ব্যাকটেরিয়া জমা হয়ে একটা ভিসকার্ড মেটেরিয়াল তৈরি করে। ফলে কি, অনেক কষ্টেও যদি ইউরিনারি ইনফেকশনস হয় ক্যাথেটার পেশেন্টসদের, সেটাকে রিমুভ করতে পারি না, অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটাকে কি করি, মারতে পারি না, কারণ অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে একটা বড় স্লাইম লেয়ার তৈরি করে তখন সেখানে আছে। সোজা কথা এটাকে আমরা বায়োফিল্ম বলি। তাহলে ইট ইজ আ মিলিয়ন্স অফ অ্যাডারেন্ট ব্যাকটেরিয়াল সেলস এমবেডেড উইদিন আ সেল প্রডিউস ম্যাট্রিক্স। ওরা একটা ম্যাট্রিক্স তৈরি করে কোথায়, অফ এক্সট্রা সেলুলার পলিমারিক সাবস্টেন্স। I have given an examples of catheter, ওটা
আরো অনেক কিছু হতে পারে, একটা সেন্ট্রাল লাইন হতে পারে, ভেতরে একটা কোনো ইনফেক্টেড পেসমেকার হতে পারে, এনি এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট। কটা বাজে? আচ্ছা, নাও capable of adherence of damaged tissue and plastic surface, and adhesion is a first step of colonization and sometimes lead to a disease. তাহলে ওরা আস্তে আস্তে প্রথম অ্যাডিশনস মানে প্রথমে আস্তে আস্তে সবাই জড়ো হয়, কলোনি তৈরি করে, লাস্টে ওটাকে ডিজিজ করে। সো দিস ইজ এ কাইন্ড অফ এক প্রোটেক্টিভ মেকানিজমস অফ ব্যাকটেরিয়া। 3 পার্ট মনে থাকবে, ক্যাপসুল, স্লাইম লেয়ার অ্যান্ড বায়োফিল্ম। Biofilm can be a short note. And now question is very common question, how you detect capsules? তিনটে ভাই মনে রাখবে, এই তিনটে জিনিস মনে রাখবে, নেগেটিভ স্টেনিং, ম্যাকফারাডে ক্যাপসুল স্টেন, and serological test, Ewing lung reactions or capsular antigen. These 3 point is very important. How you identify capsule, এটা প্রত্যেকটা পরে আমরা জানবো, বাট এই তিনটে আমাদের মনে রাখতে হবে। কোনটা নেগেটিভ স্টেনিং, কোনটা ইন্ডিয়াইং স্টেন পরে সব জানবো, কিন্তু পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ক্যাপসুল, বলো কিভাবে, তুমি দুটো তিনটে নাম বললে, বলো ক্যাপসুল কিভাবে আইডেন্টিফাই করবে, তখন তিনটে বলবে, ঠিক আছে? নেগেটিভ স্টেনিং, ম্যাকফারাডে ক্যাপসুল স্টেন অ্যান্ড সেরোলজিক্যাল টেস্ট। নাও ফ্লাজেলা। ফ্লাজেলা ইজ এ থ্রেড লাইক অ্যাপেন্ডিজ, এই যে একটা লাইক স্ট্রাকচার, দিস ইজ ফ্লাজেলা। এটা ব্যাকটেরিয়ার গায়ে থাকে, প্রডিউসিং ফ্রম সেল ওয়াল। কোথা থেকে বেরোয়? এটা সেল ওয়াল থেকে। সেল ওয়াল অ্যাপেন্ডিজ মানে অবভিয়াসলি অল দ্য স্ট্রাকচারস আর কামিং আউট ফ্রম দ্য আউটার সাইড অফ দ্য সেল ওয়াল। ওকে, নাও দিস ইজ এ অনলি ওয়ান স্ট্রাকচার, থ্রেড লাইক স্ট্রাকচারস। কনফার্স মোটিলিটি অফ দ্য ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্যাপসুলস আমাকে মোটিলিটি দেয় না, ফিমরি আমাকে মোটিলিটি দেয় না, কে আমাকে মুভ করতে সাহায্য করে? দ্যাট ইজ ফ্লাজেলা। So flagella means motility, flagella means motile. Motility can come as itself a short note. Motility is asked you in viva. So তোমরা flagella কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। আমি বললাম সেল ওয়াল অ্যাপেন্ডিজেস এর তিনটেই জিনিসই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা থ্রেড লাইক স্ট্রাকচার দ্যাট গিভস দ্য ব্যাকটেরিয়া মোটিলিটি, ঠিক আছে? and 5 to 20 micrometer in length, thickness কে গুলি মারো, জানতে হবে না। সো অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্ল্যাজেলা, এইটা আর একটা ভাইভা কমনলি ইউ উইল বি আস্কড, কি সেটা? কোথায় ফ্ল্যাজেলা থাকে? প্রথম পিকচারটা দেখো, দ্যাট ইজ মোনোট্রিকাস। একটা ব্যাকটেরিয়া, তার সাইডে অনলি একটা পোলে ফ্ল্যাজেলা আছে। সো দিস ইজ কল্ড মোনোট্রিকাস ফ্ল্যাজেলা, ভিব্রিও কলেরি। লোপোট্রিকাস ফ্ল্যাজেলা, একটা ব্যাকটেরিয়া তার একটা পোলে অনেকগুলো থ্রেড লাইক স্ট্রাকচারস আছে, দিট ইজ কল্ড লোপোট্রিকাস ফ্ল্যাজেলা। এক্সাম্পল স্প্রিলিয়াম। পেরিট্রিকাস ফ্ল্যাজেলা, পেরি মানে চারপাশে, পেরিফেরি, পেরিট্রিকাস ফ্ল্যাজেলা, দ্যাট ইজ সালমোনেলা। যখন পড়বে না, ইউ নিড অ্যাসোসিয়েশন। আমি যদি গাঁথাতে থাকি মোনোট্রিকাস, ওই না, ওইভাবে করলে গুলিয়ে যাবে, এই টার্মগুলোই গুলিয়ে যায়। Peritricus mean periphery, that's why peritricus. You have to find out association. Associations is very important পড়ার জন্য। Salmonella typhi or E. coli, that is peritricus flagella, ঠিক আছে? And another is ampitricus flagella, ঠিক আছে? মানে দুটো পোলে খালি শুধু থাকবে, that is alkaligenesis. তাহলে আমার কাছে এই চারটে ব্যাকটেরিয়া ভাইভাতে কমনলি ধরে, তোমাকে ফ্ল্যাজেলা শর্ট নোট দিলেও এটা লিখতে হবে। আল্ট্রা স্ট্রাকচারস অফ ফ্ল্যাজেলা, তিনটে বেসিক্যালি পার্ট, ফিলামেন্ট, বেসাল বডি অ্যান্ড হুক। দিস ইজ ফিলামেন্ট, দিস ইজ হুক অ্যান্ড বেসাল বডি। ডিটেলস ভাই বাড়িতে পড়বে, আজকে সময় নেই এত বলার। ডিটেকশনস অফ ফ্ল্যাজেলা, আমরা জাস্ট দুটো, একটা হচ্ছে তোমার ট্যানিক অ্যান্ড স্টেনিং, ইলেকট্রন মাইক্রোস্কোপি, আর ইনডাইরেক্ট মিনস অফ ডেমনস্ট্রেটিং মোটিলিটি। আমরা যদি কি ফ্ল্যাজেলা দিয়েই অনলি ব্যাকটেরিয়া মোটাইল হতে পারে, তাহলে আমরা যদি মোটিলিটি ডেমনস্ট্রেশনস করতে পারি, তাহলে বুঝবো যে তার ফ্ল্যাজেলা আছে। দেয়ার আর সাম মেথডস যেগুলো হচ্ছে আমাদের মোটিলিটি ডিটেক্ট করে। কিভাবে ডিটেক্ট করে এগুলো, মোটিলিটি একটা আলাদা ক্লাস হবে, সেখানে সব বলা হবে, বাট এগুলো একটু আইডেন্টিফাই, নামগুলো মনে রাখার চেষ্টা করো। ফার্স্ট ইজ এ ক্রেজ টিউব মেথড, হ্যাঙ্গিং ড্রপ মেথড, সেমি সলিড মিডিয়াম, ডার্ক গ্রাউন্ড অফ ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এই চারটে পয়েন্ট জানতে হবে, চারটে পয়েন্ট ইম্পর্টেন্ট।
and now you will be asked what are the different types of motility. আমরা motility কিভাবে ডিটেকশনস হলো জানলাম। নাও কোন ব্যাকটেরিয়া কি রকম মোটিলিটি করে, আমি আবার বললাম প্রত্যেকটা ব্যাকটেরিয়া যখন পড়বো তখন তার যে ব্যাকটেরিয়া মোটিলিটি করে সেটা আমরা জানবো। তাই সবগুলো জানার পরে এই চারটা পড়লে ভালো হয়, বাট এটা এই গোটা স্লাইডটা না রিভিশনের জন্য খুব ভালো। টাম্বিং মোটিলিটি, লিস্টেরিয়া, এখন এগুলো সব হিব্রু লাগবে। গ্রাইডিং মোটিলিটি, মাইক্রোপ্লাজমা, কিন্তু আমরা যখন পুরো এই ব্যাকটেরিয়াগুলো পড়া হবে প্রত্যেকটা মোটিলিটি সম্পর্কে সেখানে আমরা জানবো, ঠিক আছে? ফলে যখন তোমার মোটিলিটি নিয়ে শর্ট নোট আসবে এইভাবে পুরোটা লিখতে হবে, কি দিয়ে হচ্ছে, বা ফ্লাজেলা যদি শর্ট নোট আসে তোমাকে হোয়াট ইজ ফ্লাজেলা, ফ্লাজেলা ডিটেকশনস কিভাবে করব, মোটিলিটি কিভাবে ডিটেকশনস করব, হোয়াট আর দ্য টাইপস অফ মোটিলিটি, এইগুলো প্রত্যেকটা লিখতে হবে। ওকে, নাও ফিমরি আর দ্য শর্ট লাইন অফ লাইক অ্যাপেন্ডেজ, মানে বড় কোনো থ্রেড লাইক স্ট্রাকচার নয়, শর্ট স্ট্রাকচার, ঠিক আছে? দ্যাট ইজ ফিমরি। Special type of pili helps in conjugations, that was called sex pili. Pili made up of protein called pilin, antigenic, but the antibodies against pilin antigens are not protective, not related to motility. This is the most important part. Fimri আর তোমার ফ্লাজেলার মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে যায় যে ফ্লাজেলা কি করে আর ফিমরি কি করে। ফিমরি বেসিক্যালি কনজুগেশনস, অ্যাডিশনস করতে সাহায্য করে। আমি এখানে আছি, এখানে আটকে যাব, চিপকে যাব, সেই অ্যাডিশনে হেল্প করে কে? ফিমরি বা পিল্লি, হোয়াট এভার। আর ফ্লাজেলা হচ্ছে একটা বড় সুর কাইন্ড অফ থিং, যে আমাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করতে সাহায্য করে। দ্যাটস দ্য পয়েন্ট। টাইপস অফ পিল্লি বললাম যেটা, কমন পিল্লি অ্যান্ড সেক্স পিল্লি। সো ইফ ইউ সি দ্য স্ট্রাকচার, এই যে ছোট 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 থ্রেড লাইক স্ট্রাকচারস আর কল্ড পিল্লি, আর বড় যে থ্রেড লাইক স্ট্রাকচারটা সেটা হলো আমার ফ্লাজেলা। এটা ডিটেকশন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপ, সারফেস পেলিকেল। যদি আমরা থিন লেয়ার ফর্ম দেখতে পারি লিকুইড কালচারে, সেটা হচ্ছে সারফেস পেলিকাল ফর্মেশনস করে ব্যাকটেরিয়া, সেটা বিকজ অফ পিল্লির জন্য, ওখানে অ্যাডিশনস করে ও সারফেসে জন্মে যায়। আমাকে একটু তাড়াতাড়ি এবারে বলতে হবে, না হলে শেষ করতে পারবো না। আচ্ছা, ব্যাকটেরিয়াল স্পোর, অ্যানাদার ফর্ম অফ ব্যাকটেরিয়া। ক্যাপ্টেন আমেরিকা দেখেছো? ফার্স্ট ক্যাপ্টেন আমেরিকা যখন অ্যাক্সিডেন্ট করে কোথায় ছিল? ও ক্রায়ো প্রিজার্ভ হয়েছিল না, হাইবারনেশনে। তো ব্যাকটেরিয়া যখন হাইবারনেশনে যায়, দ্যাট ইজ এ স্পোর, ঠিক আছে? কারণ ব্যাকটেরিয়াকেও মাঝে মাঝে হাইবারনেশনে যেতে হয়, কারণ ও যখন খাবার পায় না বা একটা এক্সট্রিম এনভায়রনমেন্ট, ওটা কি ছিল একদম একটা ঠান্ডা, তো এক্সট্রিম এনভায়রনমেন্টে যখন থাকি আমার কিছু প্রোটেক্টিভ মেকানিজমস লাগবে, দ্যাট ইজ হাইবারনেশনস। মানে আমার তখন খাবার নেই, আমার তখন ফেভারেবল এনভায়রনমেন্ট নেই, আই হ্যাভ টু, সাপ যেমন লুকিয়ে যায় শীতকালে সেরকম, তখন যে ফরমেশনস করে দ্যাট ইজ স্পোর। একটা স্পোর থেকে একটাই ব্যাকটেরিয়া হতে পারে। যখন ও ফেভারেবল এনভায়রনমেন্ট পায় তখন দ্যাট স্পোর ক্যান কাম ইনটু, কনভার্ট ইনটু ব্যাকটেরিয়া, অ্যান্ড দিস ইজ ভেরি রেজিস্ট্যান্স টু কিল, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট স্পোর। আমি স্পোর নিয়ে আর ভেরি ডিটেলিং এ যাচ্ছি না, পরে স্লাইডটা নিয়ে পড়াশোনা করে নেবে, স্লাইডটা দেওয়া আছে, ঠিক আছে? স্পোর্স আর হাইলি রেজিস্ট্যান্স, আর এই স্পোরকে খুব মানে সহজে মারা যায় না। নর্মাল আমরা একটা হ্যান্ড ওয়াশ করলাম, স্পোর যাতে মরবে না, ভেরি রেজিস্ট্যান্স টু কিল, অ্যান্ড দ্যাট নিড আ স্পেশাল মেথড, যেটাকে আমরা বলি স্টেরিলাইজেশন, যেটা নেক্সট ক্লাসে পড়ানো হবে। ফলে স্পোরের কনসেপ্টটা একটু থাকা উচিত, ঠিক আছে? আমি আর স্পোর নিয়ে বেশিগুলো বললাম না, শেপ অফ স্পোর্স প্রচুর কিছু বলা যায়, বাট উই হ্যাভ ডোন্ট টাইম। নাও ফিজিওলজি অফ ব্যাকটেরিয়া, আওয়ার লাস্ট পার্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট। এটা ভালো করে শোনো, পুরোটাই কনসেপ্ট বেসড জিনিস, শুনলে খুব ভালো মনে থাকবে। So water constitutes 80% of the bacteria, and minimum nutrition requirement of the essential for the growth and multiplication of the bacteria include carbon, nitrogen, hydrogen, oxygen and some inorganics. আমাদের বেঁচে থাকতে যেমন আমাদের ফুডস লাগে অ্যান্ড অক্সিজেনস লাগে, ওদেরও বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে। কারা অক্সিজেন ভালোবাসে, কারা কার্বন ডাই অক্সাইড ভালো লাগে, and they need some special source of foods, that is carbon, nitrogen, hydrogen, oxygen. Some bacteria needs vitamins, তাদের জন্য কিছু স্পেশাল খাবার লাগে,
সবার সব খাবার পছন্দ নাই হতে পারে, তাদের রিকোয়ারমেন্টের জন্য কিছু স্পেশাল ভিটামিনস লাগে, and they called fastidious bacteria. What is fastidious? They need special treatment. তাদের স্পেশাল খাবার লাগে, না হলে নর্মাল ভাই যে আমরা ব্যাকটেরিয়ার মিডিয়া দিই সেই মিডিয়ায় ব্যাকটেরিয়া জন্মায় না, তারাই হচ্ছে কল্ড ফাস্টিডিয়াস অর্গানিজমস। মানে এই টার্মটার সাথে তোমাদের ইউ হ্যাভ টু ফ্যামিলিয়ার, হোয়াট ইজ ফাস্টিডিয়াস, হোয়াট ইজ নন ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে কি, তারা নর্মাল এনভায়রনমেন্টে জন্মাতে পারে না, দে নিড সাম স্পেশাল ভিটামিনস অর স্পেশাল মিডিয়া, দে নিড স্পেশাল ট্রিটমেন্ট, দে আর স্পেশালস। ঠিক আছে। Most intense bacteria vitamins are same as vitamins necessary for mammalian nutrition, particularly those belong to vitamin B group. এটা ছেড়ে দাও, এটা লাগবে না, ইম্পর্টেন্ট নয়। নাও ব্যাকটেরিয়ার কিভাবে ডিভিশনস করে, জাস্ট লাইক সেল ডিভিশনস, একটা হচ্ছে নিউক্লিয়ার ডিভিশনস, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক ডিভিশনস, ওরা বাইনারি ফিশনসের ডিভিশনস হয়, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8। Now the rate of multiplications of bacteria, প্রত্যেকটা ব্যাকটেরিয়া, আমরা যেমন এখানে যদি বলি আজকে সবাইকে চলো এখান থেকে গেট অবধি সবাই দৌড়াও, কেউ আগে দৌড়াবে, কেউ পরে দৌড়াবে, কারোর অনেক পরে সময় লাগবে, রাইট? সেরকমই প্রত্যেকটা ব্যাকটেরিয়া তার ডিভিশনস, জেনারেশনস টাইম আলাদা, মাল্টিপ্লিকেশনস টাইমস আলাদা। যেমন ইকোলাই is a very familiar bacteria, নাম শুনেছো, এস্টেরিচিয়া কোলাই, ইকোলাই আমাদের ইউরিনে ট্র্যাক্ট ইনফেকশনস করে। সেই ইকোলাই ফার্স্ট ডিভিশনস হতে লাগে 20 মিনিটস, মাইক্রোব্যাকটেরিয়া তার লাগে 20 আওয়ার্স। মাইক্রোব্যাকটেরিয়া মানে টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবির নাম শুনেছো, যক্ষা, দে নিড a 20 hours multiplications time. And now is a Mycobacterium lepri that they need 20 days. মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হলো কি, লেপ্রোসি মানে হলো আমাদের যেটাকে বলি আমরা কুষ্ঠ। তাহলে প্রত্যেকের মাল্টিপ্লিকেশন টাইম ব্যাকটেরিয়ার আলাদা, ঠিক আছে। আর নাও দ্য টু পার্ট, হোয়াট ইজ টোটাল কাউন্ট, হোয়াট ইজ ভায়াবল কাউন্ট, এটা এক্ষুনি ইম্পর্টেন্ট, কারণ আমরা এটা দিয়ে গ্রোথ কার্ভটাকে বুঝবো। ইন্ডিকেটস টোটাল নাম্বার অফ দ্য ব্যাকটেরিয়া লাইভ অর ডেড। সে ছোটবেলায় একটা জোকস পড়তাম না, যে একটা চৌবাচ্চায় 5টা মাছ ছিল, আমি আরো 5টা মাছ ছাড়লাম, কটা মাছ হলো? হ্যাঁ 10টা, তার মধ্যে 5টা মরে গেল, কটা মাছ আছে? 10টা, দ্যাটস ইট। তাহলে আমার এখানে 10টা মাছের ভায়াবল কাউন্ট কটা? 5টা। টোটাল কাউন্ট কটা? 10টা। So this is total count and this is viable count of the bacteria, same. ठीक है? Measures the number of living bacteria in given specimen, that is viable count. Total count indicates total number of the bacteria in the specimen. This is done by counting the bacteria under microscope. সে বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। Now growth curve. Growth curve টা কি? মনে করো কিছু ব্যাকটেরিয়াকে, when a bacterium is inoculated into a suitable liquid culture media, ব্যাকটেরিয়া নরমালি কোনো কোথাও জন্মাতে পারে না, কোথাও নরমালি গ্রোথ হতে পারে না, দে নিড স্পেশাল সাম নিউট্রিশন সাবজেক্ট, সেটা সলিড হতে পারে, সেটা লিকুইড হতে পারে। কোনো লিকুইড কালচার মিডিয়ামে আমি কোনো ব্যাকটেরিয়াকে দিলাম, when a bacteria is inoculated, inoculate মানে সেখানে দেওয়া হলো, into a suitable liquid culture medium and incubated, incubated মানে তাকে একটা স্পেশাল টেম্পারেচারে রাখা হলো, দ্যাট ইজ ইনকিউবেটেড। ডিমকে যেমন ছানা দেওয়ার সময় ইনকিউবেট করা হয় স্পেশাল একটা টেম্পারেচার সেট করে, when তারপরে ইট গ্রোথ ফলোজ আ ডেফিনিট কোর্স, তাহলে এই ব্যাকটেরিয়াটা একটা ডেফিনিট ম্যানারে সে কি হবে, বাড়বে। তাহলে তুমি একটা তাকে সেপারেট একটা খাবার দিলে, সেপারেট একটা এনভায়রনমেন্ট দিলে, তাহলে একটা সেপারেট কন্ডিশনস দিলে, তাহলে একটা সে আস্তে আস্তে কি করবে, মাল্টিপ্লাই করবে। তাহলে আমরা when bacterial count of such culture is determined at different interval, এবার ওই কালচার থেকে যদি আমরা বিভিন্ন সময় ব্যাকটেরিয়াটাকে কাউন্ট করি,
at bacterial count of culture, right, is determined at different intervals and plotted in a relation to time. মনে করো ওই এবারে লিকুইড কালচার থেকে আমি 1 ঘন্টার মাথায় আমি কিছু ব্যাকটেরিয়াকে জানার চেষ্টা করলাম, 5 ঘন্টার মাথায় জানার চেষ্টা করলাম, 12 ঘন্টার মাথায় জানার চেষ্টা করলাম, কটা ব্যাকটেরিয়া হলো, সেটাকে আমরা বলছি গ্রোথ কার্ভ। গট মাই পয়েন্ট? গ্রোথ কার্ভ কি মানে আমি কিছু ব্যাকটেরিয়াকে একটু লিকুইড কালচার মিডিয়ামে যদি দিই and incubated, it growth follows a definite course, সেইটাকেই আমরা কিভাবে করছি একটা গ্রাফ বানাচ্ছি। when bacterial count of such culture is determined at different interval of and plotted relation to time, bacterial growth curve is obtained, আমরা একটা গ্রোথ কার্ভ পাবো। এবারে কি পাবো সেটাই আমরা দেখবো যে ব্যাকটেরিয়ার নেচারটা কি, ও টাইমের সাথে কিভাবে ও নিজের হ্যাবিটটা দেখায়। সো দেয়ার আর 4 ফেজ: ল্যাগ, লগ, স্টেশনারি অ্যান্ড ডিক্লাইন। 4টে ফেজ, ঠিক আছে। এই ফেজটা কি? ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজটা কি? ব্যাকটেরিয়াকে আমরা দিয়েছি, সেখানে কি আছে? প্রচুর খাবার আছে, তাই তো? তাহলে ও কি করবে? আগে খাবে, খেয়ে হিষ্টপুষ্ট হবে। তাহলে প্রথমে কি হবে? অ্যাকুমুলেশনস অফ দ্য এনজাইমস অ্যান্ড মেটাবলাইটস and attain maximum size. প্রেগনেন্ট মহিলাকে দেখেছো তো, আস্তে আস্তে সে ওজন গেইন করে তো। পার প্রেগনেন্সি একজন প্রেগনেন্ট মহিলা মোটামুটি দে অ্যাটেন 11 কেজি অর 12 কেজি অফ বডি ওয়েট ইনক্রিজ। সেরকমই একটা ব্যাকটেরিয়াকে তুমি যখন খেতে দেবে, ও ডিভিশনসের আগে সি অ্যাটেন ম্যাক্সিমাম ইটস সাইজ, আর কি হবে সেই সময়টাতে ওর মেটাবলাইটস সবকিছু অ্যাকুমুলেশনস হবে, অ্যাকুমুলেশনস অফ এনজাইমস এন্ড আদার মেটাবলাইটস। তাহলে ওই সময় ওর কোনো ডিভিশনস হচ্ছে? হয়নি তো ফার্স্ট ফেজটাতে, একদম ইনিশিয়াল স্টেজে। তাহলে ওই সময় যখন ওর ডিভিশনস হয়নি, তাহলে নাম্বার অফ টোটাল কাউন্ট কি হবে? সেম থাকবে না একই থাকবে? সেমই থাকবে। যেহেতু ও কোনো নতুন ডিভিশনস করেনি, তাহলে ভায়াবল কাউন্ট কি থাকবে? একই থাকবে। ভায়াবল কাউন্ট কত থাকবে? 0। তখনও তো ডিভিশনস হয়নি। গট মাই পয়েন্ট? এই ছেলে শুনছিস? হ্যাঁ, শোন ভালো করে। তাহলে ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়াল ডিভিশনস তখনও হয়নি, নো। যদি ডিভিশনসও হয়নি, প্রথম দিকে সে খাবার দাবার পাচ্ছে, আর্লি স্টেজে আছে, তাহলে ডেথের কোনো প্রশ্নই নেই। টোটাল কাউন্ট একই, ফ্ল্যাট। ভায়াবল কাউন্টও ফ্ল্যাট, মানে আমার যা ছিল তাই আছে, আমি শুধু প্রিপারেশনস নিচ্ছি এবারে ডিভিশনস হওয়ার। নেক্সট স্টেজ লগ ফেজ। এই ফেজে কি হচ্ছে? ব্যাকটেরিয়া মোটামুটি সে রেডি ছিল, সে তার ডিভিশনস হওয়া স্টার্ট হলো। তাহলে যদি ডিভিশনস হওয়া স্টার্ট হয়, তাহলে কি হবে? ধরো আমার এই কজনকে নিয়ে আমি শুরু করেছিলাম, এখানে 50 জন আছে। তাহলে ল্যাগ ফেজের পর যখন লগ ফেজে হচ্ছে, তাহলে আমার ডিভিশনস হয়ে আরো 50 জন তৈরি হলো। তাহলে টোটাল কটা হলো আমার? 100। তাহলে টোটাল কাউন্ট কি? রেইজেস না নট? রেইজ। ভায়াবল কাউন্ট কি? রেইজেস অর নট? রেইজেস। এই ফেজে কি হচ্ছে? আমার কোনো ব্যাকটেরিয়া ডেথ হয়নি, এনাফ খাওয়া দাওয়া, সবে জন্মাচ্ছে, রাইট? নিউট্রিশন সাবস্টেন্সের কোনো অভাব নেই কালচার মিডিয়াতে। এই ফেজটাতে ব্যাকটেরিয়া যেহেতু সদ্য জন্মেছে, ইউনিফর্মলি স্টেন্ড অ্যান্ড মেটাবলিক্যালি অ্যাক্টিভ, তারা কিন্তু নট অ্যাটেন্ড ইজ ম্যাক্সিমাম সাইজ, জাস্ট দে হ্যাভ বর্ন। তাহলে এই ফেজে আমার প্রত্যেকটা ব্যাকটেরিয়া খুব সুন্দরভাবে স্টেন হয়, ইউনিফর্মলি স্টেন্ড। কি কি ফিচার্স? 3টে ফিচার্স। ইউনিফর্মলি স্টেন্ড, they are in small size, আর they are metabolically active, ঠিক আছে? নেক্সট ফেজ, তারপরে কি হলো? ব্যাকটেরিয়ার ডেথ স্টার্ট হলো। 50 ছিল, 50 থেকে আরো 50 হয়েছে, আমার কত? 100 ছিল থার্ড ফেজে। তারপরে কি হলো? এই 100 থেকে আরো যখন এবারে ডিভিশনস হচ্ছে, সেই হারে আরো মারাও যাচ্ছে। মানে 20টা, ধরো 100 থেকে 120 হলো, বাট কি হলো? 20টা মারাও গেল। গট মাই পয়েন্ট? ইন থার্ড ফেজ যখন মোটামুটি নিউট্রিশনস আস্তে আস্তে অনেকটা শেষ হতে শুরু করেছে, বা তার বয়স হয়ে গেছে,
এবারে কিছু কিছু মারা যাচ্ছে। তাহলে 100 থেকে ধরি 120 হয়, তাহলে 20টার মধ্যে কিন্তু কিছু আমার যে নতুন 20টা জন্মালো তার মধ্যে বাবা 20টা মারাও গেল। তাহলে আমার টোটাল কাউন্টটা কি হলো? থার্ড ফেজে সেম। কেন কি হবে? তোর তো জন্মাচ্ছে, তো আমি তো বলিনি যে জন্মানো বন্ধ হয়ে গেছে। ডিভিশনস কি বন্ধ হয়েছে? হয়নি তো। তাহলে ডিভিশনস হলে কি টোটাল কাউন্ট কি হবে? বাড়বে। তাহলে 100 থেকে কি হলো? 120 হলো। 20টা জন্মালো, কিন্তু আবার পুরনো 20টা মারাও গেল। তাহলে ডেথ কি হলো? স্টার্টস হয়েছে। তাহলে আমার নতুন করে আর বাড়বে না ভায়াবল কাউন্ট। ঠিক আছে? ভায়াবল কাউন্ট বিকাম ফ্ল্যাট, মানে যটা ছিল তটাই থাকবে, মানে যটা জন্মাচ্ছে তটা মারাও যাচ্ছে। তাহলে টোটাল কাউন্ট কি হবে? রেইজ, তাই তো? তাহলে ব্যাকটেরিয়াল ডেথ এখানে এই স্টেজে স্টার্ট হয়েছে, অ্যান্ড দিস পয়েন্ট দিস ইজ গ্রাম ভেরিয়েবল। ব্যাকটেরিয়া যখন মারা যাচ্ছে আর কিছু নতুনলি অ্যাক্টিভ ব্যাকটেরিয়া তোমার প্রোডাকশনস হচ্ছে, এই স্টেজে আমি যদি গ্রাম স্টেন করি, এটা গ্রাম ভেরিয়েবল নেবে। মানে কেউ গ্রাম পজিটিভটা গ্রাম নেগেটিভও হতে পারে, গ্রাম নেগেটিভটা গ্রাম পজিটিভও হতে পারে। ডেথ ব্যাকটেরিয়া তো তার স্ট্রাকচারস কি ঠিক আছে? ঠিক নেই তো। গ্রাম ভেরিয়েবল কেন হচ্ছে? বিকজ আফটার ডেথ দেয়ার আর স্ট্রাকচারস গুলো গন্ডগোল হতে পারে। প্রডিউস গ্র্যানিউলস, স্পোর্স, এক্সোটক্সিনস, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ব্যাসিট্রেশনস। এই ফেজের স্পেশাল ফিচার্স কি? এইগুলো: গ্রাম ভেরিয়েবল, গ্র্যানিউলস, স্পোর্স, এক্সোটক্সিনস, অ্যান্টিবায়োটিক অ্যান্ড ব্যাসিট্রেশনস, এইগুলো প্রোডাকশনস করে। তাহলে এটা কিন্তু একটা খুব কমন ভাইবা কোশ্চেন, কোন স্টেজে গ্রাম ভেরিয়েবল পাওয়া যায়? দ্যাট ইজ স্টেশনারি ফেজ। অ্যান্ড লাস্টে ডিক্লাইন ফেজ। তাহলে আমার কটা ব্যাকটেরিয়া ছিল? 120টা। তাহলে আমি শুরু করলাম কটা? 50টা দিয়ে। জন্মে কটা হলো? আরো 50টা জন্মালো, 100টা। এখানে আবার কটা হলো? 20টা। 120 হলো, কিন্তু 20টা মরেও গেছে। তাহলে টোটাল আমার একই রয়েছে, 50টাই এখানে আমার ভায়াবল কাউন্ট রয়েছিল। এবারে ডিক্লাইন, আর নতুন কেউ জন্মাচ্ছে না, 120টাই আছে। এবার টপার টপ সবাই কি করছে? মরছে। তাহলে আমার ভায়াবল কাউন্টটা কি হবে? ডিক্রিজ করবে। টোটাল কাউন্টটা কি হবে? হ্যাঁ, ফ্ল্যাট, আর বাড়ছে না, 120তেই রয়ে গেছে। গট মাই পয়েন্ট? তাহলে ব্যাকটেরিয়া ডিভাইড? নো। ব্যাকটেরিয়াল ডেথ? ইয়েস। টোটাল কাউন্ট? ফ্ল্যাট। ভায়াবল কাউন্ট? ফলস। প্রডিউস ইনভলিউশনস ফর্মস। এই যে আমার সাইটোপ্লাজমে আছে, যেটা স্কিপ করেছিলাম সময় নেই বলে, হোয়াট ইজ ইনভলিউশনস ফর্ম পড়বে বাড়ি গিয়ে। ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট গ্রোথ কার্ভ। এটাকেই যদি আমি একটা গ্রাফে প্লট করি, ইট লুকস লাইক দিস। তাহলে প্রথমে কি হলো? ল্যাগ ফেজ। এটা টোটাল কাউন্ট, এটা ভায়াবল কাউন্ট একই আছে। তাহলে ল্যাগ ফেজ আর লগ ফেজে কি হলো? আস্তে আস্তে র্যাপিডলি আমার গ্রোথ হলো, 50 থেকে 100 হলো। আর এখানে কি হলো? আমার ভায়াবল কাউন্টটা একই রইল স্টেশনারি ফেজে, কিন্তু টোটাল কাউন্টটা বাড়ছে। আর ডিক্লাইন ফেজে আমার টোটাল কাউন্ট সেম থাকছে, আর ভায়াবল কাউন্ট কি করলো? ড্রপ করলো। এটা বাড়ি গিয়ে না রিট্রিভাল করবে, নালে ঘেঁটে ঘ হয়ে যাবে। শুনতে দারুণ লাগলো, স্যার বুঝিয়ে দিল, কিন্তু বাড়ি গিয়ে প্রত্যেকটা ফেজ ওয়াইজ 4টে টপিক রিট্রিভাল করতে হবে। ঠিক আছে? নালে এটা খুব গুলিয়ে যায়। তাহলে পিরিয়ডস বিটুইন ইনকুলেটিং অ্যান্ড বিগিনিং ফেজ, এবার প্রত্যেকটা ল্যাগ ফেজ, লগ ফেজ এগুলোই রয়েছে, এগুলো পড়বে বাড়ি গিয়ে। দিস ইজ অল অ্যাবাউট গ্রোথ কার্ভ। নাও এই যে টোটাল গ্রোথ কার্ভে কারা এফেক্ট করছে? এতগুলো জিনিস এফেক্ট করছে: অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, টেম্পারেচার, পিএইচ, লাইট, অসমোটিক এফেক্ট, মেকানিক্যাল অ্যান্ড সনিক স্ট্রেস, ময়েশ্চার অ্যান্ড ডিসোসিয়েশন। আমরা ওই জন্য অপটিমাম কি করছি? এনভায়রনমেন্টটা দিচ্ছি। আমাদের কাছে কি আছে? মেশিনস আছে, সেই মেশিনসের মাধ্যমে সেটাকে দিচ্ছি। ইনকিউবেটর, ঠিক আছে? সেখানে আমরা এতগুলো জিনিস কালচার মিডিয়া আর ইনকিউবেটরে এইগুলো সব স্ট্যান্ডার্ডাইজ করে দিই। অ্যান্ড লাস্টলি যেগুলো আমাদের জানতে হবে, 2-3টে টার্ম: হোয়াট ইজ অব্লিগেট অ্যারোব, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যারোব। অব্লিগেট অ্যারোবস কি? অব্লিগেট কথাটার মানে আমার এটা চাই, রোববার দিন বাড়িতে মাংস হতেই হবে, নাহলে আমি খাবো না, তাই তো?
এটা হচ্ছে আমার কাছে আমার অব্লিগেশনস আছে। সানডে আই নিড চিকেন, আদারওয়াইজ আই উইল নট ইট, আই উইল বিকাম ফাস্টিং। ঠিক আছে, তাহলে অব্লিগেট অ্যারোবস মানে ক্যান গ্রো অনলি ইন প্রেজেন্স অফ অক্সিজেন্স, মানে তাকে ছাড়া চলবে না। অ্যানারোবস মানেও তাই। হোয়াট ইজ অব্লিগেট অ্যানারোবস? দিস ব্যাকটেরিয়া ক্যান গ্রো অনলি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, মানে সেখানে আবার অক্সিজেন দরকার নেই, সেখানে শুধু কার্বন ডাই অক্সাইড ধরবে। ঠিক আছে, অব্লিগেট অ্যানারোবস এর একটা এক্সাম্পল কি? ক্লস্ট্রিডিয়াম। আর ম্যাক্সিমাম আর অব্লিগেট অ্যারোবস এর একটা এক্সাম্পলস কি? সিউডোমোনাস, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ব্যাসিলাস। ঠিক আছে, নাও ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, ফ্যাকাল্টেটিভ অ্যারোবস। ফ্যাকাল্টেটিভ মানে ওকে ভাইস ভার্সাস, মানডেতে চিকেন না হলেও চলবে, ডিম হলেও চলবে, মাছ হলেও চলবে, এভরিথিং আই ক্যান অ্যাকসেপ্ট। ঠিক আছে, মানে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে দে আর অ্যারোবস বেসিক্যালি, বাট দ্যাট ক্যান গ্রো অ্যানারোবিক্যালি, দ্যাট ইজ ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। মোস্ট অফ দ্য প্যাথোজেন্স অফ দ্য ব্যাকটেরিয়া সবাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, লাইক ইকোলাই, স্ট্যাফ অরিয়াস। আর ফ্যাকাল্টেটিভ অ্যারোবস কে দে আর অ্যানারোবস বাট দে ক্যান গ্রো অ্যারোবিক্যালি। ঠিক আছে, যেমন ল্যাক্টোব্যাসিলাস। তাহলে চারটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হলো ফ্যাকাল্টেটিভ অ্যারোব কে দে নিড অনলি অক্সিজেন, উইদাউট অক্সিজেন দে কান্ট সার্ভাইভ। কি নাম তাদের? অব্লিগেটিভ অ্যারোবস। কি নাম তাদের? হোয়াট আর দ্য এক্সাম্পলস বলো? সিউডোমোনাস, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস। ঠিক আছে, ব্যাসিলাস, এই তিনটে মনে রাখলেও হবে। অব্লিগেটিভ অ্যানারোবস দে নিড আ অক্সিজেন লেস এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে কার্বন ডাই অক্সাইড এনভায়রনমেন্ট। কি সেটা? ক্লস্ট্রিডিয়াম, রাইট? ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস ম্যাক্স দে আর বেসিক্যালি অ্যারোবস বাট দে ক্যান সার্ভাইভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন, সার্ভাইভস উইদাউট অক্সিজেন অ্যানারোবিক্যালি। মোস্ট অফ দ্য প্যাথোজেন্স ইকোলাই অ্যান্ড স্ট্যাফ অরিয়াস। ঠিক আছে, তাহলে অব্লিগেটিভ অ্যারোব, অব্লিগেটেড অ্যানারোব অ্যান্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এই তিনটে টার্ম জানতে হবে, তাদের এক্সাম্পল মনে রাখতে হবে। লাস্ট আর কিছু বেশি বলবো না, অনেক কিছু বললাম। ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া, organisms that require higher amount of carbon dioxide, 5 to 10% of growth are called capnophilic bacteria. Brucella streptomycini. ठीक है, Brucella streptomycini. And as per temperature, some are called psychrophiles, growth below 20 degree, mesophile, growth within temperature of 25 to 40 degree. Most of the pathogenics are mesophiles. ঠিক আছে, so and one is called thermophilus, that is growth at highest temperature 55 to 80 degree. Geobacillus, Styrothermophilus. তাহলে কতগুলো টার্ম আমরা জানলাম? অব্লিগেটেড অ্যারোব, অব্লিগেট অ্যানারোব, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, ফ্যাকাল্টেটিভ অ্যারোব, ক্যাপনোফিলিক, আর এখানে টেম্পারেচার, মেসোফিলিক। আর মেসোফিল আর থার্মোফাইলসটাই মনে রাখবে। আর গ্রোথ কার্ভটা ক্লিয়ার সকলের কাছে? হ্যাঁ, ঠিক আছে। আজ অনেক কিছু বলা হলো, প্লিজ গো উইথ দ্য রিট্রিভাল মেথড। আজকে গিয়ে জাস্ট একবার চোখ বোলাবে, ইট উইল টেক হার্ডলি 10 মিনিটস। তবে আমি বলে দিচ্ছি এখানে 10% লোকও সেটা করবে না। ঠিক আছে, দারুণ পড়েছি, পরে আবার দেখে নেবো। যদি রিট্রিভাল করো, কি কি রিট্রিভাল করবে? মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আর গ্রোথ কার্ভ। গ্রোথ কার্ভ খুব কমনলি শর্ট এই লং কোশ্চেন্স আসে। তার সাথে হচ্ছে তোমার সেল ওয়াল অ্যাপেন্ডেজেস, তিনটে যে অ্যাপেন্ডেজেস বললাম, ঠিক আছে, দ্যাট ইজ ক্যাপসুল, ফ্লাজেলা অ্যান্ড ফিমরি। ঠিক আছে, এই তিনটে আর গ্রোথ কার্ভ খুব ভালো করে পড়ো। ঠিক আছে, কারণ পেপটাইডোগ্লাইকান লেয়ার, সেল ওয়াল, এটা তোমাদের গ্রাম স্টেনে আবার পড়ানো হবে। ওকে, চলো।